ওকে, আমরা প্রবলেম 7 এটা একটু খেয়াল করে দেখি। বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি অ্যাজ অফ 31 মার্চ 31 মার্চ মাসের। এখানে আপনাকে বলছে যে 2021 একটা ব্যালেন্স শিট আছে 31 মার্চ তারিখে, একটা কোম্পানি একটা কি দেওয়া আছে, এখানে ব্যালেন্স শিটটা দেওয়া আছে। এবারে ব্যালেন্স শিটের বিষয়ে কি কি আছে সেগুলো একটু খেয়াল করি। প্রথমে বাম পাশের লায়াবিলিটিস, ডান পাশে কি অ্যাসেট। লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে একটু দেখি। প্রথমে আছে শেয়ার ক্যাপিটাল, তারপর আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর রিজার্ভ আছে, 12% ডিবেঞ্চার আছে, ক্রেডিটর্স আছে, আর বিলস পেয়াবল আছে। আর অ্যাসেটের পাশে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট আর মেশিনারি আছে, স্টক বা ইনভেন্টরি যেটাকে বলা হয় সেটাতে আছে, ডেপ্টরস আছে, বিল রিসিভেবল আছে, ক্যাশ আর ব্যাংক আছে। এই হচ্ছে তথ্যগুলো দেওয়া আছে। ওকে, এবার আমাকে এখান থেকে দেখেন কয়েকটা রেকর্ড বলছে, কয়টা রেকর্ডস আছে দেখেন তো অঙ্কটায়। সাতটা। তার মানে এই অঙ্কটা করলে আমাকে 60টা রেকর্ড সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। সো এই 60টা রেকর্ড কিভাবে বের করতে হবে সেগুলো আমরা খেয়াল করবো। আরেকটা মাথায় রাখবেন যে রেশিওর ক্ষেত্রে যে অঙ্ক হোক না কেন, রেশিওর কিছু রেকর্ড আপনাকে কমন থাকে, যেমন কারেন্ট রেশিও, কুইক রেশিও, এই দুইটা রেকর্ড সবসময় নর্মাল থাকেই। আপনি যে অঙ্কটা আসে না কেন রেশিও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কারেন্ট রেশিও বা কুইক রেশিও এই দুটো রেকর্ড প্রায় আপনাকে থাকে। 100% থাকবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো রেকর্ড সর্বপ্রথম থাকে, এবং তারপরে আলাদা আলাদা রেকর্ড থাকতে পারে। ওকে, প্রথমে আছে আমাকে 1 নম্বর রেকর্ডে কি বলছে। 1 নম্বর রেকর্ড আছে কারেন্ট রেশিও। তাহলে আমাকে এখানে ফার্স্টে কি করতে হবে, কারেন্ট রেশিও। রেশিওর অঙ্কের একটা সুবিধা আছে, এখানে কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হয় না। যে তথ্যগুলো দেওয়া থাকবে ওই তথ্যগুলো দেখে ডিরেক্টলি আমাকে কি বসাতে হবে, রুলস বসাতে হবে, সেই অনুযায়ী মান বসাতে কাজ শেষ। তাহলে আমাকে ফার্স্ট 1 নম্বর রেকর্ডে বের করতে হবে কারেন্ট রেশিও। তাহলে আমরা এখানে এখন কারেন্ট রেশিওটা বের করবো। বলুন কারেন্ট রেশিওর সূত্রটা মনে আছে কিনা বলেন তো। টোটাল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড টোটাল কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট রেশিওর সূত্র হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট রেশিওর সূত্রটা কি ছিল আমাদের, কারেন্ট অ্যাসেট ভাগ কি ছিল কারেন্ট লায়াবিলিটি ছিল না। হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন 1 নম্বর সূত্র আমাকে সেটা লেখা আছে, কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু লেখা আছে টোটাল কারেন্ট অ্যাসেট ভাগ টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এখানে আপনি টোটাল কথাটা দিতে পারেন নাও দিতে পারেন, সেটা ফ্যাক্ট না, শুধু কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লায়াবিলিটিস সেটা লিখলেও হবে। এখন কারেন্ট রেশিও করতে গেলে আমাকে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো কারেন্ট কি লায়াবিলিটিস। এই যে অ্যাসেট পাশে যে মানগুলো আছে অ্যাসেট পাশে, সেখান থেকে আমাকে কারেন্ট অ্যাসেট বের করতে হবে, লায়াবিলিটিস পাশে যে মানগুলো আছে সেখান থেকে কারেন্ট লায়াবিলিটিস বের করতে হবে। এবার আপনাদের কাছে কোশ্চেন, বলুন তো এই যে অ্যাসেট পাশে যে মানটা আছে এর মধ্যে কারেন্ট অ্যাসেট কি কি সেগুলো একটু বলেন। ভাইয়া প্রথম দুইটা হলো ফিক্সড অ্যাসেট, তারপরে চারটা কারেন্ট অ্যাসেট। প্রথম দুইটা ফিক্সড আছে, তারপরে তারপরে চারটা কারেন্ট অ্যাসেট, ওই যে স্টক, তারপরে ডেপ্টরস, আর বিল রিসিভেবল, আর হচ্ছে ক্যাশ এট ব্যাংক। আর কেউ কিছু বলবে। আচ্ছা, ও যেটা বলছে সম্পূর্ণ সেটা কারেক্ট, একটু কথা বলবেন আপনারা। যেটা বলছে সেটা কারেক্ট। দেখেন প্রথমে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর প্ল্যান্ট আর মেশিনারি, এই দুটাকে বলা হলো ফিক্সড অ্যাসেট। এই দুটা ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট কি কি, কারেন্ট অ্যাসেট সম্পর্কে আমি গতদিন বলছিলাম যে কারেন্ট অ্যাসেটের মধ্যে খুব অ্যাভারেজ কিছু তথ্য বা কিছু মান থাকে যেগুলো নর্মালি এই রেশিওর ক্ষেত্রে থাকে। আসলে অনেক টাইপের কারেন্ট অ্যাসেট আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মানগুলো থাকে সেগুলো কি কি, প্রথমে থাকে ইনভেন্টরি বা এটা স্টক নামেও থাকতে পারে বা ইনভেন্টরি, তারপর হচ্ছে ডেপ্টরস থাকতে পারে, এটা ডেপ্টরস, আর একটা হচ্ছে রিসিভেবল। এখানে শুধু বিলস রিসিভেবল, আরো কয়েকটা রিসিভেবল আসতে পারে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, বিল রিসিভেবল, ব্যাংক রিসিভেবল, এরকম। তো এই টাইপের কয়েকটা জিনিস আপনাকে থাকতে পারে। এই জন্য যত ধরনের রিসিভেবল থাকবে সবই হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর একটা হচ্ছে কি ক্যাশ অ্যাট ব্যাংক, মানে হাতে নগদ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে। তাহলে এইখানে প্রথম দুইটা ব্যতীত বাকি যে নিচের চারটা আছে ওইটা হলো কারেন্ট অ্যাসেট। আমরা যে কারেন্ট অ্যাসেটের সূত্র লিখছি ওখানে তাহলে কি করতে হবে, এই চারটা মান আমাকে যোগ করে দেখাতে হবে। তাহলে অ্যাসেট গুলো পেয়ে গেলাম, অ্যাসেটের পরে এবার আমাকে বের করতে হবে লায়াবিলিটিস। বলেন লায়াবিলিটিস কি কি আছে এখানে সেটা একটু বলেন এবার। বিলস পেয়েবল আছে, এডিটরস আছে, আর হচ্ছে ডিবেঞ্চার বলছিলাম আছে। লায়াবিলিটিস এর মধ্যে জোরে কথা বলবেন, বললে জোরে বলবেন, না হলে শোনা যায় না তো ওইভাবে। ভাইয়া ক্রেডিটরস আর বিল পেয়েবল হলো
কারেন্ট লাইবিলিটিস। সহজ কথা বলা হয়, এখানে দেখেন আপনাকে বলছিলাম লাইবিলিটিস এর মধ্যে কি কি থাকতে পারে, সব ধরনের পেয়াবেল। প্রথম বলি সব ধরনের পেয়াবেল, অ্যাকাউন্ট পেয়াবেল, নোট পেয়াবেল, বিলস পেয়াবেল, এরকম সব ধরনের পেয়াবেল যেটা সেটাকে বলে কারেন্ট লাইবিলিটিস। আর ওটা আছে ক্রেডিটর্স। ক্রেডিটর্স আর ওটা থাকতে পারে ব্যাংক ওভারড্রাফট। এই যে মানগুলো থাকে সেগুলোকে বলা হয় কি কারেন্ট লায়াবিলিটিস। যেটা আবার বলছি, সব ধরনের পেয়াবেল, সব ধরনের পেয়াবেল, ক্রেডিটর্স, তারপর ব্যাংক ওভারড্রাফট, এই টাইপের সবগুলো থেকে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে। তো এখানে আমাকে লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে, ক্রেডিটর্স দিয়েছে আর আসছে বিলস পেয়াবেল। বিল পেয়াবেল মানে যে পেয়াবেলটা দিয়েছে সেটাকে দিয়েছে এটা। তো এইগুলো আমাকে হবে সেটা কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এবার এই দুটো তথ্য আমাকে যোগ করতে হবে। দেখেন আমাকে নিচে লেখা আছে এই যে হিয়ার টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট কি লেখা হয়েছে, ওই যে কারেন্ট অ্যাসেটের মধ্যে যে মানগুলো আছে সেগুলো, এবার স্টক বা ইনভেন্টরি, তারপরে ডেপ্টরস আছে, বিল রিসিভেবল আর ব্যাংক ক্যাশ এর ব্যাংক, এই চারটা অ্যামাউন্ট লিখে চারটা যোগ করলে যেটা সেটা হবে কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে দুইটা দিয়ে আছে, একটা ক্রেডিটর্স একটা বিলস পেয়েবল। ক্রেডিটর্স বিলস পেয়েবল দুইটা দিয়ে আছে, এই দুটো যোগ করলে হবে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট সবগুলো যোগ করলাম, যোগ করে এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস এটা কি করলাম যোগ করে, এবার এই দুটো মান নিয়ে ওই যে সূত্র এখানে বসালাম। সূত্র বসালে করে অ্যান্সার যেটা হবে, যে অ্যান্সারটা হবে বারবার করে বলবে, এটা মাথায় রাখবেন, যে অ্যান্সার হবে তার সাথে দেবেন ইস টু ওয়ান। আর বলছি যে অ্যান্সারটা হবে তার সাথে দেবেন ইস টু ওয়ান। ইস টু ওয়ান। এখন আসেন ইস টু ওয়ান এটার ব্যাখ্যাটা কি। ইস টু আমরা কেন দিলাম, রেশিওর একটা আদর্শ মান আছে, মনে রাখবেন রেশিওর একটা আদর্শ মান আছে। এই জন্য নর্মালি রেশিওর আদর্শ মানটা হচ্ছে কত, অনুপাত হচ্ছে ওয়ান হয়। এই জন্য আপনি যে রেশিও হোক না কেন তার সাথে ইস টু লাস্টে ওয়ান দিয়ে দেবেন। তবে সব রেশিও না, যে রেশিওর সাথে সূত্রে 100 গুণ করা আছে সেটা পার্সেন্টেজে বসাতে হয়, সেখানে ইস টু দিতে হয় না। আবার বলছি যদি কিছু কিছু রেশিও সূত্র দেখেন 100 দ্বারা গুণ করা আছে, সেখানে সেই অ্যান্সারটা পার্সেন্টেজে হবে, ইস টু হয় না। আবার কিছু কিছু রেশিওতে দেখবেন টার্ন ওভার লেখা থাকে, টার্ন ওভার, সেই রেশিও গুলো টাইমস দ্বারা প্রকাশ করতে হয়। সো যে রেশিও গুলোতে টার্ন ওভার লেখা বা যে রেশিও সূত্রে আপনাকে 100 দ্বারা গুণ করা, এই দুটো ব্যতীত বাকি সব রেশিওর অঙ্ক বা সব রেশিও মানের সাথে লাস্টে ইস টু ওয়ান দেবেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। ভাইয়া, টার্নওভার আর 100 দ্বারা গুণ। হ্যাঁ, যেটাকে টার্ন ওভার থাকে, যে রেশিওতে টার্ন ওভার লেখা থাকে সেটাকে টাইমস দ্বারা প্রকাশ করতে হয়, সেখানে ইস টু দিতে হয় না। আর যে রেশিও সূত্রে 100 দ্বারা গুণ করা আছে সেটাকে পার্সেন্টেজে বসাতে হয়, সেটাও ইস টু দিতে হয় না। আচ্ছা, ওকে, আমাদের এক নম্বরটা হয়ে গেল। এবার আমাকে করবো যেটা সেটা কি কুইক রেশিও। এবার আমাকে কুইক রেশিও সূত্র বসাতে হবে। কুইক রেশিও এটাও কিন্তু আমরা গতদিন রুলসে লিখে দিয়েছিলাম। কুইক রেশিওটা কি, কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ভাগ কুইক লায়াবিলিটিস। আবার বলছি কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ভাগ কুইক লায়াবিলিটিস। দেখেন আপনাকে আমি 2 নম্বরটা দেখাচ্ছি, এই যে এটা হলো 2 নম্বর সূত্র, কুইক অ্যাসেট বা কুইক লায়াবিলিটিস। এখন এখানে আসেন, এখানে আপনি কুইক অ্যাসেট বলে আসলে কিছু অঙ্কে থাকবে না, বা কুইক লায়াবিলিটিস বলে অঙ্কে কিছু থাকবে না। এই রেকর্ডটা কমপ্লিট করতে হলে আপনাকে কুইক অ্যাসেট বা কুইক লায়াবিলিটিস এগুলো কি করতে হবে, হেয়ারে বের করতে হবে। দেখেন এখানে এই যে হেয়ারে বলতে কি ওই সূত্রের মধ্যে করা হয়েছে। কুইক অ্যাসেটটা কিভাবে পাওয়া যায় এটা কিন্তু মাথায় রাখবেন, কুইক অ্যাসেট কিভাবে পাওয়া যায়। কুইক অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স কি করতে হবে, মাইনাস করতে হবে। আবার বলছি কুইক অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেট থেকে আমাকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স সেটা মাইনাস করলে যে মানটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কুইক অ্যাসেট। আবার বলছি কুইক অ্যাসেট তাহলে কিভাবে পাবো, যে কারেন্ট যে অ্যাসেট আছে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং মাইনাস কিভাবে দিতে হবে, প্রিপেড এক্সপেন্স, সেটা মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা কুইক অ্যাসেট। আর কুইক লায়াবিলিটিসটা কি, কুইক লায়াবিলিটিস হলো কারেন্ট লায়াবিলিটিস থেকে মাইনাস ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে, কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট। তাহলে এখন টোটাল কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আমি প্রথমে বের করছি, এই কারেন্ট অ্যাসেট থেকে আমাকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স মাইনাস করতে হবে। এখন অঙ্কে কিন্তু ইনভেন্টরি আছে, প্রিপেড এক্সপেন্স নাই, এই জন্য প্রিপেড এক্সপেন্সটা দেখেন এখানে জিরো বসানো হয়েছে। আর কারেন্ট কুইক লায়াবিলিটিসটা কিভাবে পাওয়া যায়, সেটা হলো কারেন্ট লায়াবিলিটিস থেকে আপনাকে ব্যাংক ওভারড্রাফটটা মাইনাস করতে হবে। অঙ্কের মধ্যে ব্যাংক ওভারড্রাফট এই মানটা নাই, এই জন্য ওটাও দেখেন জিরো দেওয়া হয়েছে। তাহলে এবার উপরে যে একটা মান আসলো আর নিচে একটা মান, এই দুটো ভাগ করে যা হবে তার সাথে ইস টু ওয়ান। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে রেকর্ড দুটো ক্লিয়ার।
আচ্ছা, এবার 3 নাম্বার রেকর্ডে আমাকে কি বলছে দেখেন তো। এখানে বলছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এর একটা সূত্র আছে। উপরে যাবে ইনভেন্টরি আর নিচে আসবে ওয়ার্কিং ক্যাপিটাল। সূত্রটা দেখেন লেখা আছে ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র, উপরে আসবে ইনভেন্টরি, নিচে আসবে ওয়ার্কিং ক্যাপিটাল। সো 3 নম্বর সূত্র কি বললাম, ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল এর সূত্র হলো উপরে যাবে ইনভেন্টরি, নিচে আসবে ভাগ ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আসেন ইনভেন্টরি, তো আমরা অঙ্কে দেওয়া আছে ইনভেন্টরি উপরে আছে কত 2 লাখ, নিচে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু অঙ্কে নাই। এখন আপনি বলতে পারেন যে ওয়ার্কিং ক্যাপিটাল তো অঙ্কের মধ্যে নাই, কোথায় পাবো? দেখেন নিচে হিয়ারে লেখা আছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার নিয়ম হলো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করতে হয়। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করলে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তো কারেন্ট অ্যাসেট অলরেডি আমরা 1 নম্বর রেকর্ডে করার সময় বের করছি, আর লায়াবিলিটিসটা ওখানে বের করছি, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস। ওই মান থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটা হবে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার এইটা নিয়ে আমরা মূল সূত্রে বসাবো, বসে ভাগ করবো, করে যা হবে তার সাথে ইস টু 1। 3 নম্বর রেকর্ড নিয়ে কোনো কথা থাকলে বলতে হবে। তাই এখানে তো স্যার রেশিও বলে সবগুলো দেন, তাহলে একটু আসবে কেন? হ্যাঁ হ্যাঁ, এখানে তো রেশিও কথাটা বলে দেওয়া নেই, তাহলে ওই যে 1:1 আসবে, দিলাম কেন? রেশিও তো লাগবে না, রেশিও তো বলা লাগবে না। রেশিওর মধ্যে যে অঙ্কগুলো যে রেকর্ডে থাক না কেন তার সাথে ইস টু লাগতে হয়, তাই বললাম। রেশিও যে লেখা থাকতে হবে এমন কোনো কথা নেই। রেশিওর মধ্যে যে রেকর্ড গুলো থাকবে না কেন, যদি কোনোটা সূত্রের সাথে 100 দ্বারা গুণ করা হয়, অথবা যদি টার্ন ওভার দেওয়া থাকে, কোন সূত্রে টার্ন ওভার লেখা থাকে টার্ন ওভার, সেক্ষেত্রে শুধুমাত্র ইয়ে আসে না, ইস টু আসে না, সব জায়গায় ইস টু আসবে। আচ্ছা, তাই পরেরটা বুঝলাম। পরে যে সূত্রটা দেখেন 4 নম্বর যে সূত্র, এখানে আছে ডেপ্ট ইকুইটি রেশিও। এই সূত্রটাও কিন্তু গতদিন লেখানো হয়েছে, ডেপ্ট ইকুইটি রেশিও। এই সূত্রটা ছিল যে ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র ছিল টোটাল ডেপ্ট ভাগ ইকুইটি ফান্ড, এরকম একটা সূত্র ছিল। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র হলো টোটাল ডেপ্ট ভাগ ইকুইটি ফান্ড। তাহলে একটু খেয়াল করেন, আমরা এবার সূত্রে যাই। এটা এটা হলো টোটাল ডেপ্ট ভাগ ইকুইটি ফান্ড। এখন টোটাল ডেপ্ট ভাগ ইকুইটি ফান্ড, এখন টোটাল ডেপ্টটা কি, অঙ্কে কয় ধরনের ডেপ্ট থাকে সেটা একটু বলতে পারেন? মাথায় রাখবেন অঙ্কের ডেপ্ট থাকে 2 ধরনের, একটা হলো কারেন্ট ডেপ্ট, এটাকে বলা হয় লং টার্ম ডেপ্ট। আবার বলতেছি ডেপ্ট থাকে 2 ধরনের, একটা কারেন্ট ডেপ্ট, একটা লং টার্ম ডেপ্ট। এই কারেন্ট ডেপ্ট এবং লং টার্ম ডেপ্ট এই দুটোর যোগফল মিলে হয় টোটাল ডেপ্ট। হ্যাঁ, যদি কখনো আপনাকে টোটাল ডেপ্ট বলে তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কারেন্ট ডেপ্ট এবং লং টার্ম এই দুটো যোগফল মিলে হবে টোটাল ডেপ্ট। এই টোটাল ডেপ্টকে ইকুইটি ফান্ড দ্বারা ভাগ করতে হবে। এখন অঙ্কে ইকুইটি ফান্ডও নাই আবার টোটাল ডেপ্টও নাই, এই দুটো জিনিস আমাকে লাগবে। এখন টোটাল ডেপ্ট বলতে কি বললাম, কারেন্ট ডেপ্ট আর লং টার্ম ডেপ্ট। এখন আসেন কারেন্ট ডেপ্ট কি আর লং টার্ম ডেপ্ট কি। মনে রাখবেন কারেন্ট ডেপ্ট মানে হলো টোটাল কারেন্ট লায়াবিলিটিস। অঙ্কের মধ্যে যে আমরা কারেন্ট লায়াবিলিটিসটা বের করি না, ওটাকেই বলা হয় কারেন্ট ডেপ্ট। দেখেন এই যে আমরা 1 নম্বর রেকর্ডে কারেন্ট লায়াবিলিটিস বের করছিলাম 1,50,000, তাহলে এই 1,50,000টা হবে কারেন্ট ডেপ্ট বা কারেন্ট লায়াবিলিটিস, একই কথা। আর টোটাল লং টার্ম ডেপ্ট, ডেপ্ট বললাম 2 প্রকার, একটা কারেন্ট ডেপ্ট, একটা লং টার্ম। আর লং টার্ম ডেপ্ট বলতে অঙ্কের মধ্যে এই যে টেবিলটা থাকবে, ওই টেবিলের মধ্যে ডিবেঞ্চার নামে যে মানটা থাকবে ওটাকে বলা হয় লং টার্ম ডেপ্ট। ডিবেঞ্চার নামে যে মান থাকবে সেটার নাম হবে কি, লং টার্ম ডেপ্ট। বলুন তো এখানে ডিবেঞ্চার যেটা আছে সেটা কত টাকা আছে? 4 লাখ চার লাখ 20,000। 20,000। হ্যাঁ, 4,20,000। তাহলে ডিমেনশন যেটা আছে সেটা হচ্ছে 4,20,000, এটা আছে, এটা হলো লং টার্ম ডেপ্ট। আর কারেন্ট ডেপ্ট হবে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস আছে 1,05,000। এই দুটো যোগফল মিলে হবে টোটাল ডেপ্ট। এই হচ্ছে টোটাল ডেপ্ট। আর এর সাথে নিচে কি ছিল, ইকুইটি ফান্ড। আমি গতদিন বলছিলাম ইকুইটি ফান্ডের মধ্যে 6টা তথ্য থাকতে পারে। ইকুইটি ফান্ড নামে কিন্তু কোনো তথ্য অঙ্কে থাকবে না, ইকুইটি ফান্ড বলে অঙ্কে কিছুই থাকবে না, কিন্তু ইকুইটি ফান্ডের মধ্যে আপনাকে 6টা তথ্য থাকবে, 6টা তথ্য থাকতে পারে। সেটা কি কি? কমন স্টক, প্রিফার্ড স্টক, রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, রিটেন আর্নিং, প্রফিট আর লস অ্যাকাউন্ট। আপনারা কি বলতে পারবেন এইখানে যে ইকুইটি ফান্ডের মধ্যে যে 6টা তথ্য থাকে তার মধ্যে কয়টা তথ্য এখানে আসে? দুইটা না হিসাবটা তিনটা? দেখতেছি আর কি। তিনটা। কোনটা?
একটা আছে রিজার্ভ লেখা আছে, ডিরেক্টলি রিজার্ভ লেখা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। এখন অঙ্কে প্রথমে বলুন কমন স্টক আছে কিনা, আগে সেটা বলেন। না। হ্যাঁ, আমি জানতাম আপনারা এই কথাটা বলবেন, কমন স্টক নাই। দেখেন কমন স্টক কিন্তু সবসময় শুধু কমন স্টক নামে থাকে না, এর কয়েকটা নাম আছে। কি কি? ভাইয়া আছে শেয়ার ক্যাপিটাল। কমন স্টক, ইকুইটি, কমন শেয়ার, শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার, এই শেয়ার বা শেয়ার ক্যাপিটাল, কমন স্টক, ইকুইটি সব একই জিনিস, ঠিক আছে? এটা যে সবসময় যে কমন স্টক নামে থাকবে তা কিন্তু না। এই শেয়ার ক্যাপিটাল থাকলে সেটাকেই বলা হয় কমন স্টক। এখানে শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 30,000, আর রিজার্ভ আছে 40,000। এই তিনটা জিনিস যেটা আছে, এই তিনটা যোগফলটাকে বলা হবে হচ্ছিল ইকুইটি ফান্ড। যেহেতু আরো তিনটা আছে কিন্তু সেই তিনটা তথ্য নাই, তার মানে ইকুইটি ফান্ডে ওই তিনটা জিনিস আসবে। এখন এখানে অঙ্কটা আমরা একটু আসি, যে সলিউশনটা আসে, দেখেন টোটাল ডেপ্ট, এখানে টোটাল ডেপ্টের অঙ্ক অ্যান্সারটা ভুল লেখা আছে। টোটাল ডেপ্ট এইখানে আপনাকে পারফরমেন্সের ডিবেঞ্চার হবে, এর সাথে প্লাস প্লাস হবে, দিয়ে কারেন্ট লায়াবিলিটিস হবে। পারফরমেন্সের ডিবেঞ্চার প্লাস কারেন্ট লায়াবিলিটিস, মানে টোটাল ডেপ্ট বলতে হলো কারেন্ট ডেপ্ট, লং টার্ম ডেপ্ট যেটা, তার সাথে কারেন্ট লায়াবিলিটিসটা যোগ করতে হবে। তাহলে 4,20,000 সাথে আমাকে আরো একটা জিনিস যোগ করতে হবে। 4,20,000 সাথে যোগ করতে হবে কত বলুন তো? কারেন্ট লায়াবিলিটিস অঙ্কে আছে কত? 1,50,000 না? হ্যাঁ। আর নিচে এবার ইকুইটি ফান্ড, নিচে ইকুইটি ফান্ড আছে কত? নিচে ইকুইটি ফান্ডের যে কয়টা যোগফল বললাম, নিচে ইকুইটি ফান্ডের তিনটা। হ্যাঁ, তাহলে ওই তিনটা যোগ করলে কত? 2,30,040, কত 2,70,000। তাহলে এখানে আপনাকে থিমটা আছে নিচে 2,70,000 দেখেন, ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু অ্যান্সারটা ভুল আছে। কারেন্ট লায়াবিলিটিস আছে কত? 1,50,000, তাই তো? সেখানে 1,50,000 আপনাকে দিতে হবে। 1,50,000 ভাগ 2,70,000, এবার দিয়ে এবার ক্যালকুলেট করে দাম, সেই অ্যান্সারটা আপনাকে এখানে বসাতে হবে। এই বুঝতে 5 পারছেন? লক্ষ 70,000, 5,70,000। হুম? 4 নাম্বারটা কি বুঝছেন? জি ভাইয়া। এরপরে আসেন 5 নম্বর অঙ্কে আসেন। 5 নম্বর রেকর্ডে আমাকে বলছে প্রোপাইটারি রেশিও। 5 নম্বর সূত্র যেটা আছে সেটাকে বলছে প্রোপাইটারি রেশিও। এই প্রোপাইটারি রেশিওর একটা সূত্র ছিল, এখানে যা সব সূত্রে খেলা। প্রোপাইটারি রেশিওর সূত্র ছিল ইকুইটি ফান্ড ভাগ টোটাল অ্যাসেট। আবার বলছি, প্রোপাইটারি রেশিওর সূত্র ছিল ইকুইটি ফান্ড ভাগ টোটাল অ্যাসেট। এখানে লেখা আছে শেয়ার হোল্ডার ফান্ড ভাগ টোটাল অ্যাসেট। আপনারা শেয়ার হোল্ডার ফান্ড না লিখে ইকুইটি ফান্ড লিখতে পারেন, যেহেতু আমরা যে নামটা জেনে আসছি। তো তাহলে এখানে লিখে দেন। সূত্র লিখবেন ইকুইটি ফান্ড ভাগ টোটাল অ্যাসেট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আসেন, ইকুইটি ফান্ড কিন্তু আমরা একটু আগে বের করছি না? ইকুইটি ফান্ড কি আর বের করা লাগবে? যেটা আমরা অলরেডি এর আগে রেকর্ডের ইকুইটি ফান্ড বের করছি। তাহলে ইকুইটি ফান্ডের মধ্যে তিনটা তথ্য ছিল, সেই তিনটা আমাকে এখানে বসাতে হবে। ইকুইটি ফান্ড ছিল 2,70,000, ওর সাথে ওটাকে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করতে হবে। টোটাল অ্যাসেট আপনি কোথায় পাবেন? দেখেন একটু আমরা টেবিলে আসি। এই টেবিল পাশে দেখেন অ্যাসেট পাশে যে যোগফল যেটা, সেটাকে বলা হয় টোটাল অ্যাসেট। বলুন তো অ্যাসেট পাশে যোগফল কত আছে? 8,40,000। 8,40,000। তাহলে এটাই আমার আছে টোটাল অ্যাসেট, সেটা আমাদের এখানে বসানো হয়েছে। এই যে দেখেন ইকুইটি ফান্ড বা টোটাল অ্যাসেট। ইকুইটি ফান্ড হচ্ছে কত? 2,70,000, টোটাল আছে 8,40,000। ভাগ করে যা অ্যান্সার হবে তার সাথে ইস টু 1। হ্যাঁ, শেয়ার হোল্ডার ফান্ড কোনটায়? 4 নম্বরে তো। বুঝেন, আবার একটু বলেন। ওই যে শেয়ার হোল্ডার ফান্ডের মান কোনটা? শেয়ার হোল্ডার ফান্ড না তো, ওটা ইকুইটি ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ড তো বন্ধনাগুলো তিনটা দেওয়া আছে জিনিস এখানে। থাকে। ইকুইটি ফান্ড তো আমরা বের করছি, ওই যে দেখেন ইকুইটি ফান্ডের মধ্যে 6টা তথ্য থাকে বলছিলাম, কিন্তু এই অঙ্কে হ্যাঁ। 3টা তথ্য দেওয়া আছে। এই জন্য দেখেন নিচে যোগফল করা আছে যে এখানে ইকুইটি ফান্ডের মধ্যে কোন তিনটা যাচ্ছে। আচ্ছা। তো আমরা 5 নম্বর সূত্র ক্লিয়ার? জি। 6 নম্বরে কি বলছে দেখেন তো?
ক্যাপিটাল গিয়ারিং রেশিও। 6 নম্বরে বলছে আমাকে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, তাহলে এখন আমাকে বের করতে হবে ক্যাপিটাল গিয়ারিং রেশিও বের করতে হবে। এরও একটা সূত্র আছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্রটা কি ছিল দেখেন, লেখা আছে ডেপ্ট প্লাস প্রিফার্ড স্টক, এরকম লেখা আছে। ক্যাপিটাল গিয়ারিং সূত্র হলো ডেপ্ট প্লাস প্রিফার্ড স্টক বা প্রিফারেন্সিয়াল, আর নিচে লিখবেন কমন স্টক প্লাস রিজার্ভ। আবার বলছি ডেট প্লাস প্রিফার্ড স্টক আর নিচে দিল কমন স্টক প্লাস রিজার্ভ। এটা হলো ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র। এবার এখানে দেখে দেখে আপনাকে মানটা বসাতে হবে। এখানে ডেপ্ট বলতে লং টার্ম যে ডেপ্ট যেটাকে বলা হয়, মানে অঙ্কের যে গিভেন দ্যাট ওই টেবিল আছে না, ওই টেবিলের মধ্যে যে ডিবেঞ্চার বা ডেপ্ট নামে যে মানটা থাকে সেই মানকে বসাতে হবে। তো অঙ্কের মধ্যে টেবিলের মধ্যে ডিবেঞ্চার নামে কিন্তু ছিল 4,20,000 সেটা, আর প্লাস পি শেয়ার, পি শেয়ার মানে হচ্ছে প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ারের একটা নাম আছে যেটাকে প্রিফার্ড স্টকও বলা হয়। প্রিফারেন্স শেয়ার বা প্রিফার্ড স্টক। এখন আপনি বলেন অঙ্কের মধ্যে প্রিফারেন্স শেয়ার বা প্রিফার্ড স্টক আছে কিনা। অঙ্কের মধ্যে কোনো প্রিফারেন্স শেয়ার বা প্রিফার্ড স্টক না, আছে? না ছিল না। তার মানে এখানে দেখেন ডিবেঞ্চারের মানটা বসানো আছে কিন্তু প্রিফারেন্স শেয়ার জিরো দেওয়া আছে, জিরো দেওয়ার কারণ ওইটাই। আর নিচে আছে কমন স্টক প্লাস রিজার্ভ। এই কমন স্টক প্লাস রিজার্ভ এই দুটো মান কিন্তু অঙ্কে দিয়ে আছে, কমন স্টক আছে রিজার্ভও আছে। আমরা একটু দেখে আসি কমন স্টক আর রিজার্ভ কত আছে। এই যে শেয়ার ক্যাপিটাল বা যেটাকে আমরা কমন স্টক বলি, এটা আছে 2 লাখ আর রিজার্ভ দিয়ে আছে কত 40,000। তাহলে কমন স্টক প্লাস রিজার্ভ এই দুটো মিলে আছে কিন্তু 40,000। সেটাই এখানে বসানো হয়েছে। কোনো কোশ্চেন থাকলে বলতে হবে এটা নিয়ে। হ্যাঁ, এটা কি পিডিএফ দেওয়া আছে আমাদের? না, আজকে শুরু হয়েছে ক্লাস। ভাইয়া এই চ্যাপ্টারের সূত্রগুলো কি আছে? গত ক্লাসেই তো দিলাম। হ্যাঁ, এটা পিডিএফ না, পিডিএফটা দিয়ে দিন যদি পিডিএফ। রুলস তো কত ক্লাসে দিয়েছে, রুলস গুলো একটু গ্রুপে দিয়ে দেন তো, যারা কোশ্চেন লিখছেন। ভাই বলতেছি কি, আমাদের ইনভেস্টমেন্ট আর ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কয়টা সাবজেক্ট একই আছে? 4টা। আচ্ছা, লাস্ট রেকর্ডটা তাহলে আমরা পরবর্তী রেকর্ডে আসি। লাস্ট যে 7 নম্বর রেকর্ডটা দেখেন, এখানে আপনাকে কি বলছে, এখানে বলছে কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট, এখানে বলছে কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট, এই একটা রিকোয়ার্ড। তাহলে এখানে সূত্রটা হবে উপরে প্রথমে বলছে কারেন্ট অ্যাসেট, পরে বলছে ফিক্সড অ্যাসেট, তাহলে উপরে যাবে কি, উপরে যাবে হলো কারেন্ট অ্যাসেট, উপরে যাবে কারেন্ট অ্যাসেট আর নিচে আসবে ফিক্সড অ্যাসেট। এখন আসেন তাহলে সূত্র কিন্তু এটা যে কারেন্ট অ্যাসেট আর নিচে আসবে ফিক্সড অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট কিন্তু আমরা 1 নম্বর রেকর্ডে পাইছি। ওই যে 1 নম্বর সূত্র থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট পাইছিলাম। তাহলে কারেন্ট অ্যাসেট জি। ছিল আমাদের মেবি 1,50,000 টাকা না কতগুলো, তাই না? দে ওটা একটু দেখে আসি। আমাদের কারেন্ট অ্যাসেটটা ছিল 3,50,000 টাকা। আর নিচে আসবে ফিক্সড অ্যাসেট, বলুন তো অঙ্কের মধ্যে ফিক্সড অ্যাসেট আছে কি কি? ল্যান্ড অ্যান্ড প্ল্যান্ট। Lands and buildings, plant and machinery. হ্যাঁ, আমাদের ফিক্সড অ্যাসেট আছে দুইটা, একটা আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, একটা আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কারণ এই দুটো হলো ফিক্সড অ্যাসেট। তাহলে এই দুটো যোগ করে দিলে হয়ে যাবে 1,40,000 আর 3,50,000। সেটা দেখেন, এই দুটো ফিক্সড অ্যাসেট যোগ করে এবার এখানে বসানো হয়েছে।
এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে, অঙ্কটা শেষ। ভাই ওই যে চ্যাপ্টার আমাদের দুটো সাবজেক্টেই আছে, ওটা একটু বলবেন, লিখে নিতাম। ওটা আগের দিনে বললাম না আমি। ভাই আমি তো ছিলাম না আগের ক্লাসে। ডিভিডেন্ড কোন পলিসি, লিজ, তারপরে নিশ্চয় মিলবে। ক্যাপিটাল স্ট্রাকচার, তারপর আর আছে রাইট ইস্যু। এই চারটা হলো দুই জায়গা মিল আছে, দুইটা সাবজেক্ট একই। ভাই লাস্টে কি বললেন? রাইট ইস্যু। রাইট ইস্যু। আচ্ছা, অঙ্কটা নিয়ে কারো ডিসেম্বরটা কোনো কবে কোশ্চেন আছে? বলছেন? এই অঙ্কটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার। এই টাইপের না আর ভাই একটা আমার দুটো কোনো অঙ্ক, এই টাইপের আর একটা দুটো অঙ্ক করাবো এরকম বড় বড়। এখান থেকে কোনো ছোট অঙ্ক আপনাকে করাবো না। এরকম আর একটা দুটো অঙ্ক করাবো, যদি আসে তাহলে ওর মধ্যে থেকে আসবে, না হলে দরকার নেই। কারণ কি, রেশিও এমন একটা জিনিস, সে কিন্তু আপনাকে অঙ্ক তথ্য অনুযায়ী সূত্র চেঞ্জ হয়, মানে এরকম জিনিস। তো আপনি কোন একটা সূত্র করতেছেন যে ওইটাই ফিক্স তা কিন্তু না। অঙ্কে যদি ও তথ্য আলাদা হয় তাহলে সূত্র চেঞ্জ হয়ে যায়, মানে ফিক্স সূত্র না। এই জন্য এই চ্যাপ্টারটা যথেষ্ট ঝামেলাও আছে, সহজ আছে আবার ঝামেলাও অনেক। যদি সব তথ্য সুন্দরভাবে দেওয়া থাকে তাহলে খুব সহজ, কিন্তু যদি প্যাচ গোছ দিয়ে থাকে তাহলে অনেক ঝামেলা। এই জন্য আমরা এখানে 3-4টা অঙ্ক করবো, তার বেশি তার মধ্যে থাকতে থাকলো, না থাকলে না থাকবে, খুব বেশি ঝামেলা এখান থেকে নিয়ে যাবো না। কারণ বাকি সব এটা চ্যাপ্টারে অপশনাল মোটামুটি ভাইয়া? আমাদের complete হয়ে- হ্যাঁ। অপশনাল হিসেবে রাখবো, যদি ওর ভিতরে আসে তো আসলো, না আসলে হ্যাঁ, skip অপশনাল করবো। হিসেবে থাকলে থাকতে হবে, না থাকলে না। যারা এর আগের এখন ক্লাসটা করছে সূত্রগুলো একটু গ্রুপে দিয়ে দিও। এখন যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে লিঙ্কটা কেটে দেবো। আর 4 মিনিট আছে, 5 মিনিট আছে, লিঙ্কটা আমি কেটে দেই। জি ভাই, ভাই আর এটা পিডিএফ বলে আমাদের দিয়ে দিন।